আমরা এখন সন্নিবেশ সমযোজী বন্ধন সম্পর্কে জানবো। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা সমযোজী বন্ধনের মতো, বাট পার্থক্যটা কি সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি। জাস্ট আমরা একটু খেয়াল করি যে আমরা একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন দেখতে পাচ্ছি। হাইড্রোজেন তার আউটার মোস্ট শেলে আমাদের ইলেকট্রন থাকে একটা, আর ক্লোরিনের আউটার মোস্ট শেলে ইলেকট্রন থাকে 7টা। তো তারা যখন তাদের সর্ববহিস্থ শক্তি স্তরের একটা একটা ইলেকট্রন শেয়ার করে, তখন আমাদের হাইড্রোজেন সে দ্বিত্বপূর্ণ হয় এবং ক্লোরিন তার অষ্টকপূর্ণ হয়। তো দুইজনেই স্থিতিশীল হয়ে যাচ্ছে এবং তখন আমরা পাচ্ছি হাইড্রোজেন এবং ক্লোরিনের মাঝখানে একটা সমযোজী বন্ধন বা একক বন্ধন, এবং পরে পোলারিটির কারণে হয়তো শিফট হয়, বাট তারা দুইজনেই ইলেকট্রন সরবরাহ করে এবং সেই ইলেকট্রন দুইটাকে তারা সমানভাবে শেয়ার করে। এটা হলো কি আমাদের সমযোজী বন্ধন। আর সন্নিবেশ বন্ধনে যেটা হবে যে আমাদের হাইড্রোজেন প্লাস, তার কিন্তু কোনো ইলেকট্রন নাই, হাইড্রোজেনের ইলেকট্রন একটা, বাট হাইড্রোজেন থেকে যদি আমি ওই ইলেকট্রনটাও বের করে নেই তাহলে আমরা পাই হাইড্রোজেন প্লাস, তার কোনো ইলেকট্রন নাই। আর অ্যামোনিয়া তার যেটা হলো গিয়ে এখানে আমরা যেটা পাচ্ছি মুক্তজোড় ইলেকট্রন দেখতে পাচ্ছি। তো অ্যামোনিয়া যেটা করে হাইড্রোজেন প্লাসের সাথে বন্ধন তৈরি করে এবং সেই বন্ধনটাকে আমরা এরকম একটা তীর চিহ্ন দিয়ে দেখাই, এবং সেই তীর চিহ্ন বা বন্ধন তৈরি হওয়ার জন্য এটা একটা সমযোজী বন্ধন। কিভাবে বুঝলাম? যে তারা এই দুইটা ইলেকট্রন সমানভাবে শেয়ার করে। এখন দুইটা ইলেকট্রন কারা দিচ্ছে? হাইড্রোজেন প্লাস সে কোনো ইলেকট্রন সরবরাহ করতে পারতেছে না, কারণ তার কোনো ইলেকট্রন নাই। হাইড্রোজেন প্লাসের ইলেকট্রন শূন্য, হাইড্রোজেন প্লাসে কোনো ইলেকট্রন নাই, বাট অ্যামোনিয়াই এখানে দুইটা ইলেকট্রন দিচ্ছে, এবং অ্যামোনিয়া যেহেতু ইলেকট্রন দিচ্ছে তাকে আমরা বলি গিয়ে দাতা গ্রুপ, আর হাইড্রোজেন প্লাস ইলেকট্রন গ্রহণ করছে তাকে আমরা বললাম গ্রহীতা গ্রুপ। অর্থাৎ এটা একটা সমযোজী বন্ধন, কারণ তারা শেয়ার করতেছে। আসল সমযোজী বন্ধনের সাথে এই সমযোজী বন্ধনের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো সমযোজী বন্ধনে দুইজনের মাঝখানে যদি বন্ধন হয়, দুইজনেই ইলেকট্রন দেয়, সেটাকে শেয়ার করে। বাট এই সন্নিবেশ সমযোজী বন্ধনে শুধুমাত্র একজন ইলেকট্রন সরবরাহ করে, অন্যজন ইলেকট্রন সরবরাহ না করে সেটাকে সমানভাবে শেয়ার করতে থাকে, এবং সেইখান থেকে আমরা নামটা পাই যে সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধনকে আমরা এরকম একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি, এবং তীর চিহ্ন অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন প্লাসের দিকে যাচ্ছে। সুতরাং অ্যামোনিয়া ইলেকট্রন দিচ্ছে হাইড্রোজেন প্লাসকে। অ্যামোনিয়া হলো কি আমাদের দাতা পরমাণু, হাইড্রোজেন প্লাস হলো কি আমাদের গ্রহীতা পরমাণু। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, অ্যামোনিয়া বোরন ট্রাইফ্লোরাইড। এটা একটা সমযোজী যৌগ, সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে সৃষ্ট এক প্রকার যৌগ। কেন এটা সন্নিবেশ সমযোজী বন্ধন হলো? অ্যামোনিয়া তার মুক্তজোড় ইলেকট্রন আছে একটা, আর বোরন ট্রাইফ্লোরাইড এমন এক প্রকার যৌগ যার অষ্টক সংকোচন হয়। বোরন তার আউটার মোস্ট শেলে আমাদের ইলেকট্রন আছে 3টা। যখন 3টা ফ্লোরিন আসে তখন প্রতিটা ফ্লোরিন এক একটা ইলেকট্রন নিয়ে এসে বোরন ট্রাইফ্লোরাইড গঠন করে। আমরা যদি দেখি বোরন ট্রাইফ্লোরাইডের সর্ববহিস্থ শক্তি স্তরে আমাদের ইলেকট্রন 6টা। আমরা যে অষ্টক নিয়ম জানি এটা সেই নিয়মের ব্যতিক্রম, 8টা ইলেকট্রন না থেকে 6টা ইলেকট্রন থেকেই এটা আমাদের যৌগ গঠন করছে। তো এটার ইলেকট্রন ডিফিসিয়েন্সি আছে, ইলেকট্রন কম। এই কম ইলেকট্রন পোষানোর জন্য সে অ্যামোনিয়ার যে মুক্তজোড় ইলেকট্রন আছে সেটা দিয়ে অষ্টক পূরণ করে, এবং তখন আমরা এই সন্নিবেশ বন্ধন বিশিষ্ট যৌগটা পাই। এবং এখানেও আমাদের অ্যামোনিয়ার দাতা এবং বোরন ট্রাইফ্লোরাইড হলো গিয়ে আমাদের গ্রহীতা। আমরা এই সন্নিবেশ বন্ধনের আরো প্রয়োগ দেখতে পাই জটিল যৌগের ভিতর। জটিল যৌগ, ফর এক্সাম্পল এখানে আমরা একটা জটিল আয়ন দেখতে পাচ্ছি, হেক্সাসায়ানোফেরেট আয়ন, এবং এই হেক্সাসায়ানোফেরেট আয়নের গঠন আমরা জানি। আমাদের থার্ড ব্র্যাকেটের ভিতর যে ধাতুটা থাকে তাকে আমরা বলি কেন্দ্রীয় মৌল। আয়রন আমাদের কেন্দ্রীয় মৌল, আর থার্ড ব্র্যাকেটের ভিতর ধাতু ছাড়া যারা আছে 6টা সায়ানাইড মূলক আছে। এই 6টা সায়ানাইড মূলক হলো গিয়ে আমাদের লিগ্যান্ড। লিগ্যান্ড মানে হলো ইলেকট্রন দাতা। তারা ইলেকট্রন দান করে। কাকে ইলেকট্রন দান করে? কেন্দ্রীয় মৌলকে, কেন্দ্রীয় ধাতুকে ইলেকট্রন দান করে। এবং কিভাবে ইলেকট্রন দান করে? সন্নিবেশ বন্ধন তৈরির মাধ্যমে তাদের মুক্তজোড় ইলেকট্রনটা তারা আয়রন বা কেন্দ্রীয় মৌলকে দান করে। অর্থাৎ জটিল যৌগে আমরা পাই ততগুলি সন্নিবেশ বন্ধন যতগুলি কিনা আমার ধাতুর সন্নিবেশ সংখ্যা। আয়রনের সন্নিবেশ সংখ্যা 6, তার জন্য আমরা দেখি যে 6টা লিগ্যান্ড 6টা সন্নিবেশ বন্ধন তৈরি করছে। তো এরকম সন্নিবেশ সমযোজী বন্ধন আমরা অনেক জায়গায় দেখতে পাই, বাট আমাদের এটা মনে রাখা লাগবে যে নরমাল সমযোজী বন্ধনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনের পার্থক্য হলো যখন আমার সন্নিবেশ সমযোজী বন্ধন হয় দুইটা পার্টির শুধুমাত্র একটা পার্টি ইলেকট্রন সাপ্লাই করে আর দুইজন মিলেই ওই ইলেকট্রনগুলিকে শেয়ার করে। হাইড্রোজেন বন্ধন
এক প্রকার বিশেষ ধরনের আকর্ষণ বল বলা যায়। এবং হাইড্রোজেন বন্ধন কখন হয়, যে আমাদের হাইড্রোজেনের সাথে যখন অধিক তড়িৎ ঋণাত্মক কোনো মৌলের এক প্রকার আকর্ষণ বল দেখা দেয়, সেই আকর্ষণ বলকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। এবং সেই আকর্ষণ বল বা হাইড্রোজেন বন্ধনটাকে আমরা এরকম ডট ডট দিয়ে প্রকাশ করি। সুতরাং হাইড্রোজেন বন্ধন হলো কি আমাদের ডট ডট বন্ধন, আমরা এইভাবে বলতে পারি। তো হাইড্রোজেন বন্ধনের উদাহরণ কি? ফর এক্সাম্পল, আমরা বললাম যে আমার কাছে একটা হাইড্রোজেন ফ্লোরাইডের অণু আছে। হাইড্রোজেন ফ্লোরাইডের অণুর ভিতর হাইড্রোজেন আর ফ্লোরিনের মাঝে যে বন্ধনটা, সেটা কিন্তু সমযোজী বন্ধন, আমরা সবাই জানি। এখন আমার একটা হাইড্রোজেন ফ্লোরাইডের অণুর সাথে ঠিক পাশেই যদি আমি আরেকটা হাইড্রোজেন ফ্লোরাইডের অণু রাখি, তখন যেটা হয় যে আমার এই হাইড্রোজেন এবং এই ফ্লোরিনের মাঝে ডাইপোল ডাইপোল আকর্ষণ বলের কারণে এক প্রকার আকর্ষণ বল কাজ করে। ডাইপোল ডাইপোল মানে হলো যে এই হাইড্রোজেন ফ্লোরাইড অণুতে যেটা হয়, ফ্লোরিন ডেল্টা মাইনাস এবং হাইড্রোজেন ডেল্টা প্লাস হয়ে যায় পোলারিটির কারণে। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, তাই ফ্লোরিন নেগেটিভ চার্জ এবং হাইড্রোজেন প্রায় পজিটিভ চার্জে চার্জিত হয়ে যায়। ঠিক একইভাবে এই হাইড্রোজেন ফ্লোরাইডেও সেম কাহিনী, ফ্লোরিন নেগেটিভ চার্জ, হাইড্রোজেন প্রায় পজিটিভ চার্জ হয়ে যায়। এবং পাশাপাশি দুইটা অণুর একটার পজিটিভ চার্জ বিশিষ্ট হাইড্রোজেনের সাথে আরেকটায় অনেক হাই ইলেকট্রোনেগেটিভিটি সম্পন্ন একটা মৌলের যেই ডট ডট বন্ধন বা আকর্ষণ বল আমরা দেখতে পাই, তাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। এবং এই হাইড্রোজেন বন্ধন যেটা করে, যে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক বাড়ায় দেয়। হাইড্রোজেন বলের কারণে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বৃদ্ধি পায়। ফলে দেখা যায় যে আমাদের কোনো একটা অণু সে গ্যাসীয় অবস্থায় না থেকে তরল অবস্থায়, বা তরল অবস্থায় না থেকে কঠিন অবস্থায় অবস্থান করছে হাইড্রোজেন বন্ধনের কারণে। তো হাইড্রোজেন বন্ধন বেসিক্যালি দুই প্রকার, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন এবং অনুস্থ হাইড্রোজেন বন্ধন। আন্তঃআণবিক মানে কি, যে আমার পাশাপাশি দুইটা অণু বা অনেকগুলি অণুর মাঝখানে যে হাইড্রোজেন বন্ধন কাজ করে। ফর এক্সাম্পল, আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি যে পানির একটা পানি, পাশে আরেকটা পানি, পাশাপাশি দুই অণু পানি আছে। একটা পানির হাইড্রোজেনের সাথে পাশের পানির অক্সিজেনের যে ডট ডট বন্ধন থাকে, সেটা হলো কি আমাদের হাইড্রোজেন বন্ধন। এবং এটাকে আমরা বলি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। কেন? একটা অণু আর আরেকটা অণু, দুইটা অণুর মাঝখানে যে হাইড্রোজেন বন্ধন থাকে, সেটা হলো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন ফ্লোরাইডের যে উদাহরণটা আমরা দিলাম, সেটাও একটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের উদাহরণ। আর অনুস্থ হাইড্রোজেন বন্ধন, এটা হলো গিয়ে যে আমার একই অণুর মাঝখানে যখন হাইড্রোজেন বন্ধন থাকে। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে অর্থ নাইট্রোফেনল, এটুকু হলো গিয়ে ফেনল, আর অর্থ নাইট্রো মানে তার অর্থ পজিশন, এটা হলো তার অর্থ পজিশন ফেনলের পার্সপেক্টিভে। সেখানে যদি আমাদের নাইট্রো গ্রুপ থাকে, অর্থ নাইট্রোফেনল, তখন যেটা হয় যে আমার ফেনলের হাইড্রোজেন এবং নাইট্রোর অক্সিজেন তাদের মাঝখানে হাইড্রোজেন বন্ধন কাজ করা শুরু করে। সুতরাং অর্থ নাইট্রোফেনলে আমরা দেখি যে আমাদের হাইড্রোজেন বন্ধন দেখা যায়। কিন্তু প্যারানাইট্রোফেনলের গঠনটা কি রকম? প্যারানাইট্রোফেনলের গঠনটা হবে, ফেনল হলো গিয়ে OH, এটা তার অর্থ পজিশন, এটা তার মেটা পজিশন, এবং এই দূরেরটা হলো গিয়ে তার প্যারা পজিশন। এই প্যারা পজিশনে যদি নাইট্রো গ্রুপ থাকে, এটা হলো প্যারানাইট্রোফেনল। অর্থনাইট্রোফেনলে আমরা দেখলাম হাইড্রোজেন বন্ধন হয়, কিন্তু প্যারানাইট্রোফেনলে হাইড্রোজেন বন্ড হয় না। এবং কারণটা খুবই সুন্দর মতো ভিজিবল, যে এখানে অর্থনাইট্রোফেনলে আমাদের অক্সিজেন এবং হাইড্রোজেন খুব কাছাকাছি জায়গায় অবস্থান করে বলে তাদের মাঝখানে একটা আকর্ষণ বল কাজ করে। কিন্তু যখন প্যারানাইট্রোফেনল আমরা দেখি, তখন হাইড্রোজেন এবং অক্সিজেনের মাঝখানে অনেক দূরত্ব, ফলে তাদের মাঝখানে কোনো হাইড্রোজেন বন্ধন হয় না। প্রশ্ন করতে পারি যে এইটা কি, এই অক্সিজেন হাইড্রোজেন তো খুব কাছাকাছি, তাদের মাঝখানে হাইড্রোজেন বন্ধন নাই কেন? কারণ তারা তো সমযোজী বন্ধন দিয়ে যুক্ত। যারা সমযোজী বন্ধন দিয়ে যুক্ত, তাদের ভিতর হাইড্রোজেন বন্ধন হবে না। হাইড্রোজেন বন্ধন হবে আইসোলেটেড একটা হাইড্রোজেনের সাথে আইসোলেটেড একটা অধিক তড়িৎ ঋণাত্মক, মানে ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, যাদের তড়িৎ ঋণাত্মকতা হাই, তাদের হাইড্রোজেন বন্ধন হবে। আমরা এখন পানির ক্ষেত্রে বা বরফের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনের প্রভাবটা খেয়াল করব। তো আমরা একদম উপরে অনেকগুলি পানির অণু দেখতে পাচ্ছি, প্রতিটাই বিচ্ছিন্ন, প্রতিটার মাঝখানে কোনো আকর্ষণ বল নেই। তো এই অবস্থায় আমরা বলি যে এটা হলো গিয়ে জলীয় বাষ্প। এটা কিন্তু পানি না, এটাকে আমরা বলি গিয়ে জলীয় বাষ্প। কেন? কারণ তাদের আন্তঃঅণু আকর্ষণ বলের পরিমাণ কিন্তু জিরো, অণুগুলোর মাঝখানে কোনো আকর্ষণ বল নেই। দ্যাটস ওয়াই ওটা হলো জলীয় বাষ্পের সংকেত।
যখন আমার এই জলীয় বাষ্পের অণুগুলো হাইড্রোজেন বন্ধন দিয়ে কানেক্টেড থাকে, কিসের কিসের মাঝখানে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন এবং অনেক বেশি তড়িৎ ঋণাত্মক কোন একটা অক্সিজেনের সাথে তাদের যেই হাইড্রোজেন বন্ধন হয়, এই হাইড্রোজেন বন্ধন দিয়ে যখন যুক্ত থাকে সরল রৈখিক ভাবে, তখন তাকে আমরা বলি গিয়ে পানি। আর এই যে নিচে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো গিয়ে আমাদের বরফের সংকেত, অর্থাৎ উপরেরটা হলো গ্যাস, নিচেরটা হলো গিয়ে তরল পদার্থ, আর এটা হলো গিয়ে আমাদের কঠিন পদার্থ। এবং এই তিনটার ভিতর শুধুমাত্র পার্থক্য এক জায়গায়, সেটা হলো হাইড্রোজেন বন্ধনের সংখ্যা। যখন গ্যাসীয় অবস্থায় ছিল আমাদের হাইড্রোজেন বন্ধন ছিল না বললেই চলে, যখন সে তরল অবস্থায় ছিল তখন আমাদের হাইড্রোজেন বন্ধন যতগুলি ছিল, কঠিন অবস্থায় হাইড্রোজেন বন্ধনের সংখ্যা তার চেয়ে বেশি। এবং এটা আমরা বুঝতে পারি এই চক্রাকার গঠন থেকে। ব্যাপারটা খুবই সহজ। আমরা যদি দুইজন পাশাপাশি হাত ধরে দাঁড়াই আমাদের শুধুমাত্র এক জায়গায় বন্ধন হবে, কিন্তু আমরা দুইজনেই যদি গোল হয়ে দাঁড়াই, দুইজনে গোল হয়ে দাঁড়াই, তাহলে আমাদের বন্ধন হবে কিন্তু দুই জায়গায়। আমরা যদি তিনজনের কথা চিন্তা করি, তিনজন যদি পাশাপাশি হাত ধরে দাঁড়াই আমাদের বন্ধন হবে দুই জায়গায়, আর আমরা তিনজন যদি গোল হয়ে দাঁড়াই তাহলে আমাদের বন্ধন হবে গিয়ে তিন জায়গায়। অর্থাৎ যখন আমরা চাকরিকভাবে দাঁড়াচ্ছি আমাদের হাইড্রোজেন বন্ধনের পরিমাণ বাড়ছে, এবং হাইড্রোজেন বন্ধনের পরিমাণ যদি বাড়ে সুতরাং আমাদের আন্ত অণু আকর্ষণ বল বাড়ছে। দ্যাটস ওয়াই ওইটা তরল পদার্থ আর নিচেটা হলো গিয়ে আমাদের কঠিন পদার্থ। আমরা দেখতে পাই এখানে আমাদের 5টা হাইড্রোজেন বন্ড আছে 6টা পানির অণুর মাঝখানে, আর এখানে 6টা পানির অণুর মাঝখানে আমাদের 6টা হাইড্রোজেন বন্ধন আছে। হাইড্রোজেন বন্ধন বেশি, আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, তাই এটা কঠিন পদার্থ, অর্থাৎ এটা হলো গিয়ে বরফ। আরেকটা কথা আছে যে বরফের ব্যতিক্রমী প্রসারণ। সেটা কি, যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের বরফের ঘনত্ব সবচেয়ে বেশি। ঘনত্বের সূত্র কি, রো ইজ ইকুয়ালস টু হলো গিয়ে m/v। তো ঘনত্ব যদি ম্যাক্সিমাম হতে হয় আমাদের ভলিউম হওয়া লাগবে গিয়ে মিনিমাম। তো যেহেতু বলে যে 4 ডিগ্রি সেলসিয়াস এ পানির ঘনত্ব ম্যাক্সিমাম, অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াস এ পানির ভলিউম মিনিমাম। এখন 4 ডিগ্রি সেলসিয়াসে পানির ভলিউম মিনিমাম কেন, বা 4 ডিগ্রি সেলসিয়াসে পানির ঘনত্ব ম্যাক্সিমাম কেন, এটার লজিকটাও কিন্তু এখানে। আমরা যদি বরফ, যেটা কিনা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, তাকে তাপ দেওয়া শুরু করি, তো তাপ দেওয়া শুরু করলে কি হবে, যে এই যে বরফের আয়তন কিন্তু পানির আয়তনের চেয়ে বেশি। কেন বরফের আয়তন পানির আয়তনের চেয়ে বেশি? আমরা যদি দেখি যে পানি যতটুকু আয়তন দখল করে আছে বরফ ঠিক ততটুকু আয়তনই দখল করে আছে বা চাকরিকভাবে, এবং বরফ এই মাঝখানের যে ফাঁকা জায়গাটুকু, সেই ফাঁকা জায়গাটুকু এক্সট্রা দখল করে আছে। অর্থাৎ আমাদের বরফের আয়তন পানির আয়তনের চেয়ে বেশি, কারণ এই মাঝখানের ফাঁকা জায়গাটুকুকেও আমি বরফের আয়তন হিসেবে কনসিডার করছি। যেহেতু বরফের আয়তন বেশি পানির আয়তন কম, তাই আমরা বলতে পারি যে বরফের ঘনত্ব আর পানির ঘনত্বের মাঝখানে সম্পর্কটা কি। আমরা বললাম বরফের আয়তন বেশি পানির আয়তনের চেয়ে, সুতরাং যেহেতু আয়তন এবং ঘনত্ব ব্যস্তানুপাতিক, আমরা বলতে পারি পানির ঘনত্ব বেশি বরফের ঘনত্ব কম, এবং যার ঘনত্ব কম সেটা বেশি ঘনত্বের জিনিসের উপর ভাসতে পারে। এই জন্য আমাদের অ্যান্সারটা হলো বরফ পানিতে ভাসে, কারণ বরফের ঘনত্ব কম পানির ঘনত্ব বেশি। এটার কারণ কি? এটার কারণ হলো বরফের আয়তন বেশি পানির আয়তন কম। এখন পানির আয়তন 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বনিম্ন কেন, বা পানির ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ কেন, এটা আমরা বুঝতে পারি পানির ব্যতিক্রমী প্রসারণ থেকে। আমরা এইমাত্রই দেখলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের যে বরফ থাকে সেটার আয়তন অনেক বেশি হয়। আমরা যত তাপ দিব তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে, বরফ থেকে সেটা পানি হবে। কিন্তু বরফ থেকে যদি পানি হয় তখন তার আয়তনটা কিন্তু আস্তে আস্তে কমবে, কারণ বরফের আয়তন যতটুকু পানির আয়তন তার চেয়ে কম। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আমরা যদি একটা গ্রাফ আঁকি, যে এদিকে হলো গিয়ে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস আর এদিকে হলো গিয়ে আয়তন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের আয়তন যতটুকু ছিল, দেখা যাবে আমার তাপমাত্রা বাড়াতে থাকলে আয়তন কমতেছে, এবং এই আয়তনটা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে থাকে। কেন? কারণ 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমাদের এই স্ট্রাকচারটা ভেঙে এই স্ট্রাকচারে পৌঁছায়, তরলের স্ট্রাকচারে পৌঁছাতে তার 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত লাগে। এবং তারপর যত আমরা তাপ দেই
যত তাপমাত্রা বাড়াই দেখা যায় আমাদের আয়তন সেই অনুযায়ী বাড়ছে। অর্থাৎ তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে আয়তন বাড়ার কথা, কিন্তু 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে আমাদের আয়তনটা হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ এই বরফের স্ট্রাকচার থেকে সে পানির স্ট্রাকচারে যায়, বরফের স্ট্রাকচারের আয়তন বেশি, পানির স্ট্রাকচারের আয়তন কম। এই জন্য তাপমাত্রা 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়াতে থাকলে আমাদের আয়তনটা কমতে থাকে, এবং 4 ডিগ্রিতে আমরা গ্রাফ থেকে দেখতে পাচ্ছি 4 ডিগ্রিতে আমাদের আয়তনটা থাকে সর্বনিম্ন। এরপর যদি আমি তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে আমার আয়তন বাড়ে, অর্থাৎ 4 ডিগ্রিতে আয়তন মিনিমাম, সুতরাং 4 ডিগ্রিতে আমাদের ঘনত্ব ম্যাক্সিমাম হবে। এই জন্য আমরা বলি যে পানির ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাক্সিমাম হয়, এবং সেটা হলো কি 1000। কেন 4 ডিগ্রি সেলসিয়াসে ম্যাক্সিমাম হয়? কারণ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ব্যতিক্রমী প্রসারণের জন্য পানির আয়তনটা হয় গিয়ে সর্বনিম্ন। আমাদের সমযোজী যৌগ অনেক সময় আয়নিক যৌগের মতো আচরণ করে, যেমন আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, এবং আমাদের কিছু কিছু সমযোজী যৌগ দেখা যায় তারা পানিতে দ্রবীভূত হচ্ছে, বা তারা পোলারিটি ধর্ম দেখায়। এখন পোলারিটি ধর্ম কি বা কখন কখন আমাদের সমযোজী যৌগ আয়নিক ধর্ম দেখায়, সেটা আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থেকে খুব সহজেই বুঝতে পারি। তো আমরা এখানে কয়েকটা বেসিক তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট মৌল দেখালাম, যেগুলো আমাদের সাধারণত লাগে। ফ্লোরিনের 4, অক্সিজেনের 3.5, নাইট্রোজেনের 3.1, ক্লোরিনের 3, হাইড্রোজেনের 2.1, কার্বনের 2.5, এছাড়াও আরো লাগতে পারে আমাদের। তো যখন আমাদের কোন একটা যৌগের দুইটা পরমাণু তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 হয়, তখন তাকে আমরা বলি বিশুদ্ধ সমযোজী অণু বা বিশুদ্ধ সমযোজী যৌগ। ফর এক্সাম্পল আমরা বললাম Cl2। এখানে ক্লোরিন এবং ক্লোরিন এই দুইটার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দুইটারই হলো গিয়ে 3। তার মানে তাদের ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হলো 3 - 3, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। দ্যাটস ওয়াই আমরা বলি আমাদের এই যে Cl2 এটা হলো গিয়ে একটা বিশুদ্ধ সমযোজী অণু, যখন তার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত আসলো? 0 আসলো। যখন আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর চেয়ে কম হয়, তখন আমরা বলি যে সে অপোলার। মানে কি? ফর এক্সাম্পল আমরা বললাম CH4। CH4 এর গঠনটা যদি আমরা একটু খেয়াল করি, যে একটা কার্বন তার 4টা হাত, 4টা বন্ড, প্রতিটা বন্ডে আছে হাইড্রোজেন এভাবে। তো এখন কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হলো গিয়ে 2.5 আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর চেয়ে কম, এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.4। অর্থাৎ আমরা বলি যে আমাদের বন্ধনজোড় ইলেকট্রনগুলো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি না হওয়ার কারণে প্রায় মাঝামাঝি জায়গায় অবস্থান করে, এবং এখানে কোনো পোল তৈরি হয় না। কার্বনের ক্ষেত্রে কোনো ডেল প্লাস বা হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো ডেল মাইনাস টাইপের কোনো পোল তৈরি হয় না। এই জন্য আমরা বলি যে এই যে মিথেন এটা হলো গিয়ে অপোলার। বা আমরা যদি অন্য কোনো কথা বলি, ধরো C2H6, এখানেও আমরা কার্বন আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কাউন্ট করে বলবো যে এটাও কিন্তু আমাদের অপোলার। আমরা আগে দেখে নিই যে পোলারটা কি। পোলার বলতে আমরা কি বুঝাচ্ছি, যে পরেরটা যেটা যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.7 হয়, তখন তাকে আমরা বলি গিয়ে পোলার। খেয়াল করি হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3। ক্লোরিনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, দ্যাটস ওয়াই যেটা হয় ক্লোরিনের বন্ধনজোড় ইলেকট্রনগুলো ক্লোরিনের দিকে বেশি পরিমাণে ঝুঁকে যায়। ফলে আমরা বুঝতে পারি যে এখানে ক্লোরিনের এখানে একটা আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেনের এখানে একটা আংশিক ধনাত্মক মেরু বা পোল তৈরি হচ্ছে। যে সকল যৌগে মেরু বা পোল তৈরি হয় তাদেরকে আমরা বলি গিয়ে পোলার যৌগ। ঠিক একইভাবে আমরা খেয়াল করি অ্যামোনিয়া। অ্যামোনিয়া হলো গিয়ে আমাদের NH3। নাইট্রোজেনের আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতা হলো গিয়ে 3.1 এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1। আমি প্রতিটা বন্ধনকে আলাদা আলাদা ভাবে চিন্তা করি। এই বন্ধনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 1। 3.1 আর 2.1 এর ডিফারেন্স 1। দ্যাটস ওয়াই যেটা হয় আমাদের বন্ধনজোড় ইলেকট্রনগুলো অধিক তড়িৎ ঋণাত্মক নাইট্রোজেনের দিকে ঝুঁকে পড়ে। ফলে আমরা হাইড্রোজেনের এখানে পাই একটা আংশিক ধনাত্মক মেরু, নাইট্রোজেনের ওখানে পাই একটা আংশিক ঋণাত্মক মেরু। ঠিক একইভাবে আমি যখন মাঝখানের বন্ধনটা চিন্তা করব, এই বন্ধনে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.1, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1। ফলে এই বন্ধনের যে বন্ধনজোড় ইলেকট্রন সেগুলিও নাইট্রোজেনের দিকে শিফট হয়ে যায়। আমরা হাইড্রোজেনের এখানে পাই প্লাস ডেল, নাইট্রোজেনের এখানে পাবো আরেকটা মাইনাস ডেল।
এবং এই বন্ধনেও তার বন্ধন জোড় ইলেকট্রনগুলো নাইট্রোজেনের দিকে শিফট হয়। আমরা এখানে পাবো মাইনাস ডেল এবং প্লাস ডেল। তো উপরে তিনটা মাইনাস ডেলকে একবারে আমি লিখতে পারি মাইনাস 3 ডেল। বুঝাই যাচ্ছে অ্যামোনিয়া আমাদের একটা পোলার অণু, কারণ এখানে অনেক ধরনের পোল থাকছে। অর্থাৎ যদি আমার দুইটা জিনিসের ভিতর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর চেয়ে কম হয় তখন তাকে আমরা বলি অপোলার। আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.7 এর ভিতরে হয় আমরা তাকে বলি গিয়ে পোলার। আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 1.7 এর চেয়েও বড় হয়, ফর এক্সাম্পল হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেনের 2.1, ফ্লোরিনের 4, ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এখানে আসে 1.9। যেহেতু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.7 এর চেয়েও বেশি, এ একটা সমযোজী যৌগ, কিন্তু এর প্রতিটা ধর্ম অনেকটা আয়নিক দেখায়। এই যৌগটা হাইড্রোজেন ফ্লোরাইড, যে যৌগটা যার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.7 এর চেয়েও বেশি, সে আয়নিক প্রকৃতির হয়ে যায়। তো আমরা এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করব, এমসিকিউর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের অপশন দিয়ে বলবে যে নিচের কোনটি অধিক আয়নিক প্রকৃতির, তখন কিন্তু আমার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা তুলনা করা লাগে। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে আমাদের আয়নিক প্রকৃতি, একটা সমযোজী যৌগের আয়নিক প্রকৃতি তত বাড়বে। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর চেয়ে কম হয় তখন আমরা বলি যে সে আয়নিক ধর্ম দেখায় না, সে হলো নন পোলার। আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0 হয় তখন আমরা বলি যে এটা হলো গিয়ে আমাদের একটা বিশুদ্ধ সমযোজী অণু। আমাদের আয়নিক যৌগ অনেক সময় সমযোজী ধর্ম দেখায়। ক্যাটায়ন এবং অ্যানায়ন বিশিষ্ট আয়নিক যৌগ যে সমযোজী যৌগের মতো আচরণ করে এবং আমরা তার পার্সেন্টেজ বের করতে পারি। তো আমাদের কেন এই ঘটনাটা ঘটে সেটা যদি আমরা অনুসন্ধান করি, আমাদের প্রথম যে টপিকটা মাথায় আসে সেটা হলো পোলার আয়ন। পোলারিটি আমরা এইমাত্র দেখলাম। পোলারিটি আর পোলার আয়ন কমপ্লিটলি ভিন্ন জিনিস। পোলারিটি ছিল তড়িৎ ঋণাত্মকতার কারণে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের উৎপত্তি, তাকে আমরা বলতাম পোলারিটি, এবং ওই টাইপের যৌগকে আমরা বলছি পোলার যৌগ। বাট পোলার আয়ন হলো যে আমাদের একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন যদি পাশাপাশি থাকে, ক্যাটায়নের প্রভাবে, ক্যাটায়ন পজিটিভ চার্জ, সে অ্যানায়নের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে। ক্যাটায়নের প্রভাবে অ্যানায়নের ইলেকট্রনের মেঘের যে বিকৃতি দেখা দেয় তাকে আমরা বলি পোলার আয়ন। এবং পোলার আয়ন যত বেশি হয় আমার যৌগটা তত বেশি সমযোজী হয়। পোলার আয়ন যদি কম হয় একটা আয়নিক যৌগ তত কম সমযোজী হবে। তো একটা আয়নিক যৌগ কখন কখন সমযোজী হবে বা কখন বেশি সমযোজী হবে কখন কম সমযোজী হবে সেটার জন্য ফাজানের একটা সূত্র আছে। ফাজানের সূত্রটা হলো যে ক্যাটায়নের আকার ছোট হলে বা অ্যানায়নের আকার বড় হলে বা ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ সংখ্যা বেশি হলে বা তাদের ডি এবং এফ অরবিটালে ইলেকট্রন সংখ্যা বেশি হলে আমাদের ওই যৌগটা বেশি পরিমাণ পোলারাইত হবে, অর্থাৎ ওই যৌগটা বেশি পরিমাণে সমযোজী ধর্ম দেখাবে। আমরা এই সূত্রটা খুব সহজে প্র্যাকটিক্যালি কিভাবে ইউজ করব সেটা একটু দেখতে পারি। আমরা বললাম যে আমাদের সোডিয়াম ক্লোরাইড আছে আর পটাশিয়াম ক্লোরাইড আছে। আমি প্রশ্ন করলাম এই দুটোর ভিতর কোনটা আমাদের বেশি সমযোজী ধর্ম দেখাবে বা কোনটা বেশি তুলনামূলক বেশি আয়নিক ধর্ম দেখাবে। আমরা দেখব আমাদের একটা কমন পার্ট থাকবে, সেই কমন পার্টটা আমরা বাদ দিয়ে দিব। কমন পার্টটা বাদ দিলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি সোডিয়াম প্লাস এবং পটাশিয়াম প্লাস, দুটোই কাটা কাটা আয়ন, তার মানে এগুলো হলো গিয়ে ক্যাটায়ন। এই ক্যাটায়ন সম্পর্কে আমাদের ফাজানের সূত্রে কি বলা আছে? ক্যাটায়ন সম্পর্কে বলা আছে ক্যাটায়ন যদি ছোট হয়, এই সোডিয়াম এবং পটাশিয়ামের ভিতর সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম তারা গ্রুপ 1A তে তারা এইভাবে অবস্থান করে। তার মানে কি, আমরা যত নিচে নামি পরমাণুর আকার তত বাড়ে, অর্থাৎ আমার এই দুইটা আয়নের ভিতর সোডিয়াম প্লাস যে ক্যাটায়ন এটা আকারে ছোট। এই জন্য সোডিয়ামের যে যৌগটা সোডিয়াম ক্লোরাইড সে অধিক পোলারাইত হয়, সুতরাং সে অধিক পরিমাণ সমযোজী, এবং পটাশিয়াম ক্লোরাইড অধিক পরিমাণে আয়নিক। এখন যেহেতু পটাশিয়াম ক্লোরাইড তুলনামূলক বেশি আয়নিক, তাই আমরা এই সম্পর্কে আরো কিছু কমেন্টস করতে পারি। আয়নিক যৌগের ধর্ম কি? পানিতে দ্রবীভূত হওয়া, তড়িৎ পরিবহন করা, উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। তা আমরা বলতেই পারি যেহেতু এই দুইটার ভিতর পটাশিয়াম ক্লোরাইড বেশি আয়নিক, সুতরাং এই দুইটার ভিতর পটাশিয়াম ক্লোরাইড উচ্চ তড়িৎ পরিবহন ক্ষমতা সম্পন্ন, পটাশিয়াম ক্লোরাইড উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। পটাশিয়াম ক্লোরাইড হলো গিয়ে আমাদের পানিতে বেশি দ্রবীভূত হয়। আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখি যে ফর এক্সাম্পল আমরা বললাম যে সিলভার ফ্লোরাইড এবং সিলভার ক্লোরাইড কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে বেশি। এখানে কমন পার্ট সিলভার আমরা যদি বাদ দেই আমরা পাবো ফ্লোরিন মাইনাস এবং ক্লোরিন মাইনাস, এবং এরা হলো অ্যানায়ন।
অ্যানায়ন সম্পর্কে আমাকে বলা আছে অ্যানায়নের আকার যত বড় হবে আমাদের যৌগটা তত বেশি সমযোজী হবে। আমাদের ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের আকার বেশি বড়, সুতরাং আমরা বলতে পারি আমাদের ক্লোরিন বিশিষ্ট যে যৌগটা সেটা বেশি পরিমাণে সমযোজী, সুতরাং ফ্লোরিনের যে যৌগটা সেটা বেশি পরিমাণে আয়নিক। এবং এই যৌগটা যেহেতু বেশি পরিমাণে আয়নিক, আমরা বলতে পারি এটা পানিতে বেশি দ্রবীভূত হয়, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে বেশি এবং এদের তড়িৎ পরিবহন ক্ষমতাও বেশি। আরেকটা জিনিস আমরা দেখতে পারি, ফর এক্সাম্পল আমরা বললাম যে সোডিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই দুটার ভিতর আমাদের কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি বা কে বেশি আয়নিক আমাকে প্রশ্ন করলো। কমন পার্ট আমরা বাদ দিয়ে দেই, ক্লোরিন কমন পার্ট যদি আমরা বাদ দেই আমরা পাবো সোডিয়াম প্লাস এবং অ্যালুমিনিয়াম 3+। তো সোডিয়াম অ্যালুমিনিয়াম একই পর্যায়ে আমরা তাদের তুলনা করতে পারি, বাট আমি দেখাতে চাচ্ছি যে চার্জ দিয়ে আমরা কিভাবে কাজটা করব। এখানে সোডিয়ামের চার্জ হলো 1, অ্যালুমিনিয়ামের চার্জ হলো 3। আমাদের প্রশ্নে বা ফাজানের সূত্রে বলা ছিল যে চার্জ বেশি হলে আমাদের যৌগটা অধিক সমযোজী হবে, সুতরাং আমাদের অ্যালুমিনিয়ামের যে যৌগটা যার চার্জ বেশি সে আমাদের বেশি পরিমাণ সমযোজী এবং সোডিয়ামের যে যৌগটা সেটা বেশি পরিমাণে আয়নিক। এবং যেহেতু এটা বেশি পরিমাণে আয়নিক, এই যৌগটা এই দুইটার ভিতর বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ করে, বেশি পরিমাণে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং বেশি পরিমাণে পানিতে দ্রবীভূত হয়। আর যে এক্সাম্পলটা আমরা দেখতে পারি সেটা হলো কি এরকম যে বেরিয়াম হাইড্রোক্সাইড এবং বেরিয়াম সালফেট এই দুটোর ভিতর কে পানিতে বেশি দ্রবীভূত হয়, অর্থাৎ মতান্তরে আমি জানতে চাচ্ছি কে বেশি আয়নিক। তো আমরা বেরিয়ামটা বাদ দিলে পাবো হাইড্রোক্সিল আয়ন এবং সালফেট আয়ন। হাইড্রোক্সিল আয়নের চার্জ হলো 1 এবং সালফেট আয়নের চার্জ সংখ্যা হলো গিয়ে 2। আমরা এখানে শুধু সংখ্যা নিয়ে কাজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সালফেট আয়নের চার্জ বেশি, সুতরাং সালফেট বিশিষ্ট যে যৌগটা সেটা বেশি পরিমাণে সমযোজী হবে, কারণ ফাজানের সূত্রে বলা আছে চার্জ বেশি হলে অধিকতর সমযোজী হয়। বেরিয়াম সালফেট বেশি সমযোজী, বেরিয়াম হাইড্রোক্সাইড বেশি আয়নিক, সুতরাং বেরিয়াম হাইড্রোক্সাইড পানিতে বেশি দ্রবীভূত হবে। কিন্তু আমাদের সমস্যা হয় যখন আমাদের এরকম বলে যে পটাশিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ফ্লোরাইড এই দুইয়ের ভিতর কে বেশি আয়নিক বা কে বেশি সমযোজী। এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি অনেক সময় হয়তো বলতে পারবো, অনেক সময় বলতে পারবো না। কিরকম, এখন যদি আমি চিন্তা করি আমার ক্যাটায়ন কে কে, পটাশিয়াম প্লাস সোডিয়াম প্লাস, আর অ্যানায়ন কে কে, ক্লোরিন মাইনাস ফ্লোরিন মাইনাস। আমি প্রথমে ক্যাটায়ন নিয়ে ভাবি, ক্যাটায়ন দুটার ভিতর কে আকারে ছোট, সোডিয়াম প্লাস আকারে ছোট। যেহেতু এটা বেশি ছোট আমরা বলবো এ বেশি সমযোজী প্রকৃতির হবে, বেশি পোলারাইত হবে। আর অ্যানায়ন দুইটার ভিতর কে আকারে বড়, ক্লোরিন মাইনাস আকারে বড়, তাই আমরা বলতে পারি এ বেশি সমযোজী হবে। ফাজানের সূত্র, ক্যাটায়নের জন্য একরকম রেজাল্ট আসলো, অ্যানায়নের জন্য একরকম রেজাল্ট আসলো। আমি বলতে পারি না অ্যাকচুয়ালি যে কোনটা কারেক্ট অ্যান্সার, যে সোডিয়াম ফ্লোরাইড বেশি সমযোজী নাকি পটাশিয়াম ক্লোরাইড বেশি সমযোজী। কিন্তু আমি যদি প্রশ্নটা উল্টা নিতাম, মানে আমাকে যদি এরকম দেওয়া থাকতো পটাশিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইডের ভিতর কোনটা বেশি আয়নিক কোনটা বেশি সমযোজী, আমরা ক্যাটায়নগুলি চিন্তা করি, সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস আকারে ছোট, সুতরাং সে হলো গিয়ে আমাদের বেশি পরিমাণে সমযোজী। ফ্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস আকারে বড়, সুতরাং সে বেশি সমযোজী। ক্যাটায়নের জন্য ছোট হলে সমযোজী হয়, অ্যানায়নের জন্য বড় হলে সমযোজী হয়। সুতরাং আমরা বলতে পারি আমাদের সোডিয়াম ক্লোরাইড অধিকতর সমযোজী, পটাশিয়াম ফ্লোরাইড অধিকতর আয়নিক, সুতরাং পটাশিয়াম ফ্লোরাইড অধিকতর পানিতে দ্রবীভূত, অধিকতর তড়িৎ পরিবহন ক্ষমতা সম্পন্ন এবং অধিকতর উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট।